আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, পানির নিচে বাস শনাক্ত, টেনে তোলার চেষ্টা। ৭১-এর কালরাত্রি স্মরণে নানা আনুষ্ঠানিকতা, স্বাধীনতা দিবসের আয়োজনের জন্য প্রস্তুত প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। তেলের সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে মালিকদের বিরুদ্ধে সেলফ রেশনিংয়ের অভিযোগ। 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা, এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। কালকে নিতে পারি না, আজকে আবার এই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক, বিকল্প উৎস নিয়ে আলোচনা, এখনই দাম না বাড়ানোর নির্দেশনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে নিয়ে সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক, ঐক্যমত্য হওয়া বিল সংখ্যা নিয়ে সরকার ও বিরোধী দলের ভিন্ন দাবি। 120টার উপরে একমত হয়েছে যে করা বা না করা, জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। তেহরান জুড়ে যৌথ বাহিনীর তাণ্ডব, পাল্টা জবাব ইরানের, মুখে আলোচনার কথা বলে আরও বড় অভিযানের প্রস্তুতি ট্রাম্পের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গ্রাহকদের ভিড়ের চাপে বিশাল সেন্টারের শোরুম বন্ধ করেছিল নবীন ফ্যাশন, দাবি অন্য দোকানীদের অহেতুক রাজনীতি টেনে আনার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে মার্কেটে গার্ডে, এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতটা হুন্ডা ছিল যে ব্যাপ করা হুন্ডা রাখা এবং 5টা পাঞ্জাবি গেলে একটা মরুল ফ্রি, সেটা নেওয়াতে এমন অবস্থা হয়েছে হাতাতি অবস্থা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? নতুন করে কাউকে কি উদ্ধার করা গেছে? সবশেষ উদ্ধার যেটা, সেটি হচ্ছে আমি এই মুহূর্তে উদ্ধারকারী জাহাজ হামজাতেই রয়েছি, তবে প্রায় ঘন্টা দুয়েক এখানে ঝড় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আসলে উদ্ধার কাজ কিছুটা কিন্তু বিলম্বিত হয়েছে। আমরা এখানে প্রশাসনের কর্মকর্তা সবাইকে আসলে তৎপরতা দেখছি তাদের, তারা উদ্ধার কাজটা ঠিকঠাক মতো করার জন্য। যে তথ্যটি রয়েছে যে এখানে মোটামুটি আসলে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে যে এই গাড়িতে আসলে এই বাসে 40 জন যাত্রী ছিল, এর মধ্যে 10-12 জনকে উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে থেকে হাসপাতালে 2 জন নারী কিন্তু আসলে তাদের মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। এর মধ্যে একজনের পরিচয় আমি পেয়েছি, তার নাম হচ্ছে রেহানা আক্তার। তিনি এই রাজবাড়ী সদরেরই বাসিন্দা, তিনি অবসরপ্রাপ্ত একজন স্বাস্থ্যকর্মী এবং এই বাসে তার ছেলে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার একজন নাতি কিন্তু নিখোঁজ রয়েছে এবং এই তথ্যটি পেয়েছে। এবং বাকি যে আরো একজন যিনি মারা গেছেন তার কিন্তু আসলে পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ চলছে, বাসটি শনাক্ত করা হয়েছে এবং সেই উদ্ধারকারী জাহাজ আমরা দেখতে সেইখানে আসলে বেঁধে ফেলা হয়েছে বাসটিকে, হয়তো ধীরে ধীরে টেনে তোলা হবে। এবং আমি এইখানকার জেলা প্রশাসক যিনি রয়েছেন রাজবাড়ির উম্মে সুলতান আক্তার, তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলছেন যে পুরো যে প্রধানমন্ত্রী নিজে তার সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্ধার কাজের সবশেষ খবর আসলে তার কাছ থেকে নিয়েছেন এবং তিনি দ্রুত উদ্ধার কাজ সমাপ্তের জন্য, দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য আসলে নির্দেশনা দিয়েছেন। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আসলে তদন্ত করে দেখবেন যে আসলে দুর্ঘটনার মূল কারণ কি। আপনি জানেন যে এটা 5:30টার দিকে
এই যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি এটি কুষ্টিয়ার কুমারখালী থেকে আসছিল, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এবং আমরা যাত্রীদের যে তথ্যটি পেয়েছি, এখানকার সুপারভাইজার যিনি রয়েছেন তার তথ্য অনুযায়ী কুষ্টিয়ার কুমারখালী থেকে যখন এই বাসটি আসে সেখান থেকে 8 জন যাত্রী উঠেছিল এবং পথে কোকসা এলাকা থেকে 6 জন উঠেছিল। বাকি সময় আসলে বিভিন্ন জায়গা থেকে, রাজবাড়ী সহ বিভিন্ন জায়গা থেকে আসলে বাসে কিন্তু তারা উঠেছিল। এবং বাকিদের আসলে ভাগ্যে কি ঘটেছে, যেহেতু প্রায় 40 জনের কথা বলা হচ্ছে যে 40 জন যাত্রী ছিল, অনেকে ধারণা করছে যে হয়তোবা সুপারভাইজার তাদের যে অফিসিয়াল তথ্য অনুযায়ী 45 জন যাত্রীর আসলে ধারণ ক্ষমতা ছিল, 45টি সিট ছিল। অনেকেই ধারণা করছে যে হয়তো যাত্রীর সংখ্যা আরো বেশিও হতে পারে, তবে এখন পর্যন্ত তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে 40 জন যাত্রী ছিল। উদ্ধারকারী জাহাজ হামজা এখানে কাজ করছে, এখানে বিআইডব্লিউটি এর নৌবাহিনীর, এরপরে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কাজ করছেন। এবং এইখানে বৃষ্টির কারণে যেটি বললাম যে কিছুটা বিলম্বিত হয়েছে, এখন কিন্তু বৃষ্টি শেষে আবারও কিন্তু পুরোদমে উদ্ধার কাজ চলছে এবং মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যেটি হচ্ছে যে সবারই প্রত্যাশা যে খুব দ্রুত এই বাসটিকে যেন উদ্ধার করা হয় এবং যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে যেন উদ্ধার করা হয়। দেবাশিস। খুরশেদ, টেলিফোনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ডুবে যাওয়া বাস থেকে উদ্ধারকৃতদের হাসপাতালে নিলে 2 নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে আরও জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ সরকার। প্রদ্যুৎ, এ পর্যন্ত কতজন যাত্রীকে উদ্ধার করা গেছে? হাসপাতালে কতজন চিকিৎসাধীন আছেন? আমরা গোয়ালন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে আমরা 3 জনকে আমরা স্বাস্থ্য সেবা নিতে দেখেছি এবং কর্তব্যরত যে চিকিৎসক রয়েছেন তারা অবশ্য দাবি করেছেন যে এই 3 জন এখানে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তারা শঙ্কামুক্ত। তবে ঠিক আমরা এই মুহূর্তে আমরা একজনকে আমরা দেখতে পেলাম যে তাকে অক্সিজেন দিয়ে দিলেন, কারণ তার শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হচ্ছিল এবং শ্বাসকষ্ট হওয়ার কারণে ঠিক এই মুহূর্তেই তাকে অক্সিজেন সরবরাহ করলেন যে চিকিৎসক রয়েছেন তিনি। এবং এই 3 জন আহত ছাড়াও নিচে যে এখানে আমরা দেখতে পেয়েছি 2 জন নারীর মরদেহ রয়েছে। এর মধ্যে একজন হেনা নামে রয়েছে, তার এখনো 2 স্বজন যেই বাসটি ডুবে গিয়েছে সেই বাসে রয়েছে বলে দাবি করেছেন। এবং এখানে অন্য যারা রয়েছেন এর মধ্যে এক নারীর তার ছেলেকে এখনো পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। সব মিলে অনেকে যারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা, তারা বিভিন্ন স্থান থেকে এই হাসপাতালে ভিড় করতে আমরা দেখছি এবং তারা বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে, ঝড়ো বাতাস রয়েছে, বৃষ্টি রয়েছে, তাই উদ্ধার তৎপরতার সাথে সাথে উদ্বেগ উৎকণ্ঠিত যে স্বজনরা রয়েছেন তাদেরও কিন্তু উৎকণ্ঠা বেড়েই চলেছে এবং তারা দাবি করেছেন যত দ্রুত পারা যায় তারা যেন এই বাসটিকে তারা উদ্ধারের দাবি করেছেন। দেবাশিস। প্রদ্যুৎ, ধন্যবাদ আপনাকে। নদীতে বাস ডুবে যাওয়ার পর মানুষের ভিড় এবং উদ্ধার কাজের কথা আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের 2 জন সহকর্মী, যুক্ত হয়েছিলেন প্রদ্যুৎ এবং BM খোরশেদ। এদিকে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 2 নারীর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যান অনেকে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এর আগে দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বেশ কিছু যাত্রী তোলা হয়। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। যাত্রীসহ বাসটি পদ্মা নদীতে উল্টে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। প্রত্যক্ষদর্শীরা জানায় ফেরির জন্য অপেক্ষা করছিল বাসটি। এ সময় একটি ইউটিলিটি ফেরি এসে পন্টনে ধাক্কা দেয়। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এক পর্যায়ে বাসটি যাত্রীসহ উল্টে নদীতে পড়ে যায়। রাজবাড়ী কালোখালীতে যে গাড়িটা আসে সৌহার্দ্য পরিবহন, সেই গাড়িটাই পড়ে গেছে এভাবে ডাঙে একদম ব্রেক ফেলে। মানে ড্রাইভার বাঁচাতে পারে নাই, ড্রাইভার চেষ্টা করছিল, আর ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বেরোতে পারে নাই।
বাস ডোবার কিছু সময়ের মধ্যেই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠেন। তাদের সাহায্যে এগিয়ে আসেন ঘাটের পাশে থাকা লোকজন। এ সময় ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত যাত্রীদের রক্ষায় কাজ শুরু করে। যোগ দেয় ফায়ার সার্ভিস, সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ ও বিআইডব্লিউটিসি। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানেন। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। এরই মধ্যে পানির নিচে বাসটি শনাক্ত করা হয়েছে। তবে ঝড় বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কাল মহান স্বাধীনতা দিবস। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধটি। এদিকে 18 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে হাজির থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে 3 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোর মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র চিত্রে স্মরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, মানসপটে তবুও জলজলে 25 মার্চের কাল রাত। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো আজও এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন গ্রাহকরা। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। আমাদের অকটেন এবং পেট্রোল জ্বালানি তেল শেষ হয়ে গেছে। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। এরপরই চলে ছুটোছুটি কোথায় মিলবে তেল। আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিস গামী আছি আমার জন্য আরো কষ্ট হয়ে যায় জিনিসটা। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট নয় চালকরা। 2 ঘন্টা লাগায় এখন 10 লিটার তেল। 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা চরম অনেক কষ্টের একটা বিষয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা বরাদ্দ পাবো ততটুকু আমরা দিয়ে থাকবো। আমাদের এখানে যেই ভিড়টা, এই ভিড় যেই মানুষের আতঙ্কটা, এর কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে। এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রধানমন্ত্রী এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে দুদিন বন্ধ ছিল তেলের সরবরাহ। এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা আমার চোখেও পড়েছে যায়। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। তথ্য উপদেষ্টা জানান, জ্বালানি তেলের সরবরাহ এবং বিপণন নিয়ে সমন্বয়হীনতা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 5টি আইন চূড়ান্ত আকারে অনুমোদন দেওয়া হয়েছে, যা অর্থ সংক্রান্ত বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সন্ধ্যায় ক্যাবিনেট বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 2025-26 অর্থবছরের অর্থ আইনের চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। নাসিমুল গনি বলেন, আবগারি শুল্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া সংশোধন অধ্যাদেশ 9 জানুয়ারি 2025 তারিখে জারি হয়। তা আজকের বৈঠকে আইন আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টির মধ্যে প্রায় 120টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে বিরোধী দল বলছে ঐক্যমত্য হয়েছে 115টির মতো অধ্যাদেশের ব্যাপারে। একই সাথে সরকারি দলের বিরুদ্ধে গণভোট অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তবে বিএনপি সদস্যরা এই অভিযোগকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু হয় বুধবার দুপুর 3টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। কমিটির সদস্য না হলেও বিরোধী দলের প্রস্তাবে বৈঠকে যোগ দেন জামাত দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। বিচার বিশ্লেষণ চলে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ নিয়ে। প্রায় 2 ঘন্টার বৈঠকে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। সরকারি দলের পক্ষ থেকে 120টি অধ্যাদেশ নিয়ে ঐক্যমত হয়েছে জানালেও বিরোধী দল বলছে সংখ্যাটা 115। ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। 120টার উপরে একমত হয়েছি যে করা বা না করা। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। তবে কমিটিতে থাকা সরকারি দলের সদস্যদের বিরুদ্ধে গণভোটের অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা। পাশাপাশি কিছু অধ্যাদেশে সংশোধনী এনে কমিটিতে উত্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা। যদিও এসব অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেন কমিটির সভাপতি জয়নাল আবেদিন। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি
সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। গণভোটে এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে কি হয়নি এটা কম্পিটেন্ট কোর্ট এটা ডিক্লেয়ার করবে, আমরা তো এখানে ডিক্লেয়ার করার কেউ না। সংশোধনী প্রস্তাব হিসাবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। আমরা এখন কোনো সংশোধনী আনিনি, ওনারা ওনাদের ভাবে বলেছে, তবে ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই। 133টি অধ্যাদেশকে 3টি ভাগে বিভক্ত করেছে বিশেষ কমিটি। সেসব অধ্যাদেশ নিয়ে কমিটিতে ঐকমত হবে না তা পরবর্তীতে আলোচনার জন্য সংসদে উত্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল সেভাবে পাশ করা, আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, সেগুলো সংশোধনী সহ পাশ হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে, পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। আগামী রবিবার রাতে হবে পরবর্তী মুলতবি বৈঠক। 2 এপ্রিল সংসদের কাছে অধ্যাদেশ নিয়ে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুলতবির পর আগামী সংসদ অধিবেশনের প্রথম দিনে সংস্কার পরিষদ ইস্যুতে সমাধান না হলে জনগণ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতারা বলেন, পাকিস্তান ভোটকে অস্বীকার করেছিল বলেই 1971 সালে তাদের চরম মূল্য দিতে হয়েছে। বিএনপিও জনগণের হাঁ ভোটকে অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এই আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন হাজারের বেশি নেতাকর্মী। বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে হাঁ ভোটে জয় পাওয়া সংবিধান সংস্কার পরিষদের ইস্যু। প্রধান অতিথি বলেন, হাঁ ভোটকে অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে বিএনপিকে। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন, ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে 2টা ভোট একই দিনে হয়েছে। আপনি ঘুষ তো মানেন, কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। প্রধান বক্তা এলডিপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই জায়গায় যেতে হলে তারেক রহমানেরও হাঁ ভোট মেনে সংস্কার করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে, সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে। বিশেষ অতিথি মিয়া গোলাম পরোয়ার জানান, বাংলাদেশের ভূখণ্ড 3 বার স্বাধীন হয়েছে। 47-এর পর দরকার ছিল 71-এর যুদ্ধ, 24 তার পরম্পরা, কিন্তু দেশের মানুষের স্বাধীনতা এখনো এলো না। জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আল আমির হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রিয়াজেন্টের মেয়াদ নেই, জাল স্বাক্ষরে তৈরি হয় রিপোর্ট, নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, এমন নানা অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর চানখারপুলের 5টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 2টি প্রতিষ্ঠানকে। সকালে এই এলাকার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেলের কাছেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। ল্যাবে কাজ করা ব্যক্তির নাম আবির, কিন্তু একটু আগেই দেয়া রিপোর্টে স্বাক্ষর করা ব্যক্তি আল মামুন, অথচ তিনি ঈদের ছুটিতে। আর যে চিকিৎসকের নাম ও সিল ব্যবহার করা হয়েছে তিনিও আসেন না অনেক দিন। আপনি যে আল মামুন নামে সিগনেচার করেছেন সেটা কি হবে? ল্যাবের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া রিয়েজেন্ট। আল্ট্রাসনোগ্রাফি করা চিকিৎসক ভুলে গেছেন বিএমডিসির নিবন্ধন নম্বর। কত আপনার মুখস্থ নাই, আমার একটু দেখে বলতে হবে। এখানে আমার কাগজপত্র জমা দেওয়া আছে। পরে এই ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ ও 1 লাখ টাকা জরিমানা করে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার অথেন্টিক হাসপাতালের চিকিৎসক একজন, তাদের ডায়াগনস্টিকেও স্বাক্ষর জাল করা হয়েছে, পরে সেটি বন্ধ করে দেয়া হয়। তানজিন নাহার এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন? না, উনি নেই, উনি তো গভর্নমেন্ট ডাক্তার। রিপোর্ট হলো কিভাবে ওনার নামে? ওনার নামই হয়নি, ওনার নামে উপরে ওনার নাম তো আমাদের প্যাডের মধ্যে লেখাই থাকে।
লাইসেন্স না থাকায় প্রাইম টিজির ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় 60,000 টাকা। কাগজগুলো কিন্তু সামনে আসছে রাখা, ওখানে স্যার একটু দেখলে মনে হয় ভালো হয়। আমাদের ট্রেড লাইসেন্স তো স্যার আছে। এছাড়া বন্ধ করে দেয়া হয় আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক। আমাদের অভিযানের উদ্দেশ্য সংশোধন, কোনো বন্ধ করা না। কারণ এক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে, সেটা আমরা কখনোই চাই না। সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি এবং বন্ধ করাও একটা সতর্কতা। অভিযানে হাসপাতালের একজন কর্মচারী ও এক দালালকে আটক করা হয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝেই ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই ঘটল 12 জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় কমপক্ষে 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছে। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে ভেতরে আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স 82তম এয়ারবর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে প্রায় 3,000 সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী 2,500 মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় 3,000। 82তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2,500 মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে 50,000 মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নবীন ফ্যাশন নামে পাঞ্জাবির ব্র্যান্ড নিয়ে বিস্তর আলাপ হচ্ছে সামাজিক মাধ্যমে। বলা হচ্ছে অন্য দোকানিরা ঈর্ষান্বিত হয়ে বন্ধ করে দিয়েছেন বিশাল সেন্টারের শাখাটি। আবার সংবাদ সম্মেলন করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আসলে তিনি যেভাবে অভিযোগ করেছেন বিষয়টি কি তাই? অন্তত আশেপাশের দোকানি ও মার্কেট কর্তৃপক্ষের বক্তব্যে তা মিলছে না। তারা বলছেন, নবীন বাইকের ইঞ্জিন অয়েল 2টি কিনলে 4টি ফ্রি, কাস্টমারকে রিক্সা ভাড়া দেওয়ার মতো অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজিতে বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি নিজেই ঘোষণা দিয়ে অফার বন্ধ করেন, এতে আরও বাড়ে হট্টগোল। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। প্রিন্স পাঞ্জাবির দোকানের মালিক মাইকেল শাসাচ্ছেন নবীন ফ্যাশনের কর্মচারীদের। ভিডিওতে মার্কেটের ক্ষুব্ধ অন্য দোকানীদেরও দেখা যায়। ঘটনার 4 দিন পর সংবাদ সম্মেলন করেন নবীন ফ্যাশনের এনামুল হাসান নবীন। তার অভিযোগ, পাঞ্জাবির দাম কম রাখায় মার্কেটের অন্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাধা তৈরি করেন তার ব্যবসায়। প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে সিন্ডিকেটের অপকর্মের অভিযোগও তুলেন তিনি। এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু,
সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এই রকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। সামাজিক মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। সরজমিনে দেখা যায় ঈদ উপলক্ষে চটকদার বিজ্ঞাপন আর ফ্রি পাঞ্জাবি দেওয়ার ঘোষণা দেয় নবীন। এক পর্যায়ে কাস্টমারদের রিক্সা ভাড়া দেয় এবং বাইকারদের ইঞ্জিন অয়েল দেওয়ারও অফার দেন তিনি। এমন ঘোষণায় বাইকাররা হুমড়ি খেয়ে পড়েন পাঞ্জাবি কিনতে, আর তাতেই বাধে বিপত্তি, শুরু হয় বিশৃঙ্খলা। সেদিনকার শত শত হুন্ডা এখানে ভরে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে মার্কেটে গার্ডে। তো এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতটা হুন্ডা ছিল যে বেপরোয়া হুন্ডা রাখা, এবং 5টা পাঞ্জাবি কিনলে একটা মোবিল ফ্রি, সেটা নেওয়াতে এমন অবস্থা হয়েছে হাতাহাতি অবস্থা। ইঞ্জিন অয়েল মোবিল ফ্রি দিচ্ছেন, এই কারণেই বেশি অরাজকতাটা বেশি সৃষ্টি হয়েছে। আচ্ছা, মোবিল বিক্রি করার জন্য তো লাইসেন্স লাগে, আপনার কি এরকম লাইসেন্স আছে? এটা কি মোবিলের মার্কেট নাকি কাপড় চোপড়ের মার্কেট? এইভাবে কথাবার্তা হয়, এরপর আমরা দোকান থেকে বের হয়ে যাই। এই মুহূর্ত পর্যন্ত উনি আমাদের মার্কেট সমিতি মালিক কিংবা আমি দোকান মালিক সমিতির সেক্রেটারি আমার সাথে যোগাযোগ করে নাই। প্রত্যক্ষদর্শীরা জানান বাইকারদের চাপে পুরো মার্কেটের কার্যক্রম ব্যাহত হয়। চাপ সামলাতে হস্তক্ষেপ করে মার্কেট কমিটি, ছিল পুলিশও। তাদের একটা ক্ষোভ, তারা এই মার্কেটে আলোকিত হয়, এটা চায় না। ভিডিও দেখে নবীনের প্রতি অনেকে সহমর্মী হয়ে উঠলেও তার সব কার্যক্রম প্রশ্নের ঊর্ধ্বে নয়। তিনি সবশেষ জানিয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে খোলা হবে মগবাজার ছাড়া নবীনের বাকি দোকানগুলো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছেন নবীনের সঙ্গে তার কথা হয়েছে আইনগত সহায়তা নিয়ে। আপনার সবকিছু ঠিক থাকে, আপনি অবশ্যই বাংলাদেশে বিজনেস করবেন। কেউ যদি সেক্ষেত্রে আপনাকে কোনো বাধা সৃষ্টি করে, চাঁদাবাজি, সিন্ডিকেট করে কোনোভাবে বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে আইনগতভাবে আপনাকে সহায়তা করা হবে। এসবের মাঝে নবীন ফ্যাশন বন্ধে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ওসিকে তলব করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে দোকান খুলে দেওয়ার আদেশ দিয়েছেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।